নমস্কার, শুরু করছি 7:30 স্পেশাল বুলেটিন। আরজি করের আরজি শুরু, নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। 2024-এর 8ই আগস্ট, অভিশপ্ত সেই দিনের কথা আমরা কেউ ভুলে যাইনি। তারপরে রাজ্যে পালাবদল, সেই ফাইল আবারও খুলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে এবং স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকাও রয়েছে। 3 আইপিএসকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, আপনারা জানেন, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা। কিন্তু 3 আইপিএস সাসপেনশনের পর এবার সিবিআই এর মুখোমুখি তাদের হতে হচ্ছে। তাদেরকে তলব করা হয়েছিল, দুজন হাজিরাও দিয়েছিলেন। ঠিক কি ঘটেছিল, কার নির্দেশে ফোন এসেছিল, আরজি করের ফাইল নতুন করে খোলার পর একেবারে তোলপাড় এই মুহূর্তে পুলিশ মহল। এবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে সেই সময় দায়িত্ব সামলানো 3 আইপিএস যাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, যাদেরকে তলব করা হয়েছে, কারা? প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল সহ ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা। যেমনটা আপনাদের বলছিলাম, আজকে সিবিআই এর কাছে হাজিরা দিয়েছেন দুজন, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা। তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। প্রথমে প্রতিবেদন দেখে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা তদন্তে বড় পদক্ষেপ সিবিআইয়ের। সূত্রের খবর, এবার সিবিআইয়ের নজরে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বিনীত এবং তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে তলব। সিবিআই সূত্রে খবর, শুক্রবার ইন্দিরা ও অভিষেকের বয়ান রেকর্ড করা হয়। 2024 সালের 8ই আগস্ট আরজি করে তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। সেই শেষ দিনের আলো আর দেখা হয়নি নির্যাতিতার। সেমিনার হলে তাকে ধর্ষণ ও খুন করা হয়। তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত ভার নেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আর কাউকে গ্রেফতার করেনি। শিয়ালদা আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তবে তদন্তে সন্তুষ্ট নয় নির্যাতিতার মা বাবা। তাদের দাবি, এই ঘটনায় আরও অনেকেই জড়িত যারা এখনও তদন্তের আড়ালে রয়ে গিয়েছে। সম্প্রতি কোর্টের নির্দেশে নতুন করে খোলা হয় আরজিকর ফাইলস। বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেন। এই সপ্তাহেই সিবিআইয়ের গোয়েন্দাদের একটি দল পানিহাটি শ্মশানে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। ম্যারাথন জেরার মুখে পড়েন পানিহাটি তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও। এই প্রেক্ষিতেই এবার সিবিআই র্যাডারে 3 সাসপেন্ডেড আইপিএস। সূত্রের খবর, তৎকালীন সিপি বিনীত গোয়েলের কাছে কি করতে হবে জানিয়ে কোনো মন্ত্রী বা ব্যক্তির নির্দেশ এসেছিল? ফোনে বা মেসেজে কি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল? তদন্তে পদ্ধতিগত যে ত্রুটি দেখা যাচ্ছে তার কারণ কি জানতে চায় সিবিআই। তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা সেই সময় সাংবাদিক বৈঠক করে যে বক্তব্য রেখেছিলেন পদে থেকে, তা তিনি কিভাবে বলতে পারেন সেটাও খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। সিবিআই সূত্রের খবর, একইভাবে সিবিআই সিটের আতশ কাছে তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাও। শুক্রবার দুজনেরই বয়ান রেকর্ড করা হয়। টেলিমেট্রো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যিনি আজকে রয়েছেন স্টুডিও, তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। নীলাদ্রি বাবু, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। যে বিষয়টা আপনি তো শুনছিলেনই প্রতিবেদন, তাহলে এই যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুবিচার পাওয়ানোর একটা চেষ্টা তো চলছে, কিন্তু তার সঙ্গে এটাও তো ভুলে গেলে চলবে না যে এই যে তদন্ত প্রক্রিয়া বা আবারও ফাইল খোলা, সেটা আগের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপও বাড়ছে। যে প্রশ্নটা এখানে উঠে যাচ্ছে, এখানে স্বয়ং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাসপেন্ড হয়েছেন। তাকে জেরা করবে সিবিআই এবং আরও 2 অফিসারকে জেরা করবে। তাহলে পুলিশ মন্ত্রী বাদ কেন? পুলিশ মন্ত্রীকে সিবিআই জেরা করছে না কেন? কারণ এই পুলিশ অফিসাররা যা যা করেছেন সম্ভবত সেটা পুলিশ মন্ত্রীর নির্দেশেই করেছেন, বা পুলিশ মন্ত্রী ঘটনার সম্বন্ধে জানতেন না, সেটা যদি হয় সেটা তার অকর্মণ্যতা বোঝায়, সেটা তার ব্যর্থতা বোঝায়। আর তিনি যদি জেনে এই ধরনের কাজকে তাদের নির্দেশ দিয়ে থাকেন, তাহলে তিনি অপরাধের ভাগিদার। অথচ আমরা দেখছি তদন্তের ক্ষেত্রে খুব সযত্নে পুলিশ মন্ত্রী, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে যাচ্ছে যে আইন বিনীত গোয়েলের জন্য একরকম
একরকম, আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একরকম। পিসি ভাইপোর জন্য কি পশ্চিমবঙ্গে একটা আলাদা আইন আছে? তাদের কেন জেরা করা হচ্ছে না? কারণ সমস্ত কর্মকাণ্ডের মাথায় এই পিসি আর ভাইপো, এই সন্দেহটা কিন্তু দৃঢ় হচ্ছে মানুষের মনে। তথ্যও সে কথা বলছে। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের যদি কাউকে জেরা করতে হয় তাহলে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করছি, তাকে জেরা না করে এই আইপিএস ওই আইপিএস, নিশ্চয়ই তারা দোষের ভাগিদার। কিন্তু নির্দেশ কি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া এই কাজ তারা করেছে, সেটা বোধহয় দেখা দরকার, এবং তাকে সেই জন্য ডেকে বোধহয় জেরা করা দরকার এই আইপিএস অফিসারদের সামনে বসিয়ে। এই জায়গা থেকে নীলাদ্রিবাবু আরও একটা বিষয় যদি জানতে চাই, এই যে 3 আইপিএসকে সাসপেন্ড করা হলো বা তাদেরকে সিবিআই তলবের মুখোমুখি হতে হচ্ছে, এটা তো তাহলে একটা বার্তাও থাকছে নতুন সরকারের তরফ থেকে যে কোনোভাবেই সেটা যত বড় ডেজিগনেশনই হোল্ড করুক না কেন, কোনোভাবে অন্যায় করলে রেয়াত নয়। পুলিশ মহলে একটা প্রচ্ছন্ন বার্তা, কাজের ধরন, ভাবমূর্তি রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের না, বার্তা তো নিশ্চয়ই যাচ্ছে, কিন্তু বার্তাটা ঠিক এরকম হয়ে যাচ্ছে, পুলিশ কার নির্দেশে কাজ করে? রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় বসে আছে, তা পুলিশ তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে না। এখন দেখুন পুলিশ কিভাবে কাজ করছে রাজনৈতিক পরিবর্তনের পর। তাহলে পুলিশ যাদের নির্দেশে কাজ করেছিল তারা কেন সেফ প্যাকেজ পাচ্ছেন, এই প্রশ্নটা উঠছে। বার্তাটা কিন্তু সম্পূর্ণ বার্তা নয়। অর্থাৎ যদি এই ধরনের ঘটনা ঘটে, স্কেপগোট হবে পুলিশ, বেঁচে যাবেন সেই নেতা বা নেত্রীরা যাদের নির্দেশে পুলিশ সেই ঘটনাগুলো ঘটাচ্ছে সম্ভবত। এই বার্তাটা কি মানুষের কাছে যাচ্ছে? আরও একটা ঘটনা দেখুন, ববি হাকিম, যিনি একাধিক দুর্নীতিতে যার নাম, আজকে তাকে রিকগনাইজ করা হয়েছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সাথে সম্ভবত যুক্ত হয়েছেন তিনি আজ নেতৃত্বে। তো এটাও একটা বার্তা, তিনি যেহেতু দল থেকে বিদ্রোহী হয়েছেন, অর্থাৎ ওই ঋতব্রতর নেতৃত্বে যে গোষ্ঠী তার সাথে যুক্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে, তাই কি তাকে সেই রেকগনাইজটা করা হলো? বার্তা কিন্তু অনেক রকম যাচ্ছে, এবং শুধু স্কেপগোট হবে আইপিএস অফিসার, আইএস অফিসাররা। আর তদন্ত প্রক্রিয়া চলছে, অবশ্যই সিবিআই তদন্তের দিকে তো আমাদের নজর রয়েছে। নীলাদ্রিবাবু সঙ্গে থাকুন। আমরা যদি একটুখানি আরজিকরের ভেতরে, আজকে যদি আরজিকরের ভেতরেও একটুখানি নজর রাখি, আজকে প্রবল বৃষ্টি হয়েছে, আপনারা জানেন, একদম শহর কলকাতা জলমগ্ন, বিভিন্ন জায়গায় আরজিকরের সামনেও জল জমেছিল। আমরা সেই ছবিও দেখেছি, যাকে স্ট্রেচারে করে রোগীকে নিয়ে যেতে সেই জল ডিঙিয়ে। এই ভোগান্তি রয়েছে, রোগী ভোগান্তি রয়েছে, কিন্তু তার থেকেও বড় ভোগান্তি রয়েছে, যেই ভোগান্তির পর্দাফাঁস আজকে জি 24 ঘন্টা করেছে। সরকারি হাসপাতালে আমরা কি জানি যে সমস্ত পরিষেবা ফ্রি হয়, কিন্তু সেই সরকারি হাসপাতালে 12,000 বেড বিক্রি হলো একেবারে দিনে দুপুরে। এই বেড দুর্নীতির পর্দাফাঁস করলো জি 24 ঘন্টা। খাস আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মুখ্যমন্ত্রী বারবার করে হুঁশিয়ারি দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোনোভাবেই দালাল রাজ, দালাল চক্র বরদাস্ত করা হবে না, কড়া পদক্ষেপ করা হবে। একের পর এক পদক্ষেপ হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারিতেও কাজ কি হচ্ছে না। রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে টালা থানায় এফআইআরও দায়ের করেছে আরজিকর কর্তৃপক্ষে। টাকা নিয়ে তো খুশি হয়ে বকশিস দিয়েছে, আজব সাফাই দিয়েছেন অভিযুক্ত স্বাস্থ্যকর্মী, যাকে গ্রেফতার করা হয়েছে। জি 24 ঘন্টা খবরের জেরে সেই অভিযুক্ত নারু শাহকে গ্রেফতার করা হয়েছে। দেখুন কি ঘটেছিল। প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহর, ব্যতিক্রম নয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। থই থই জল পেরিয়েই রোগী নিয়ে যাতায়াত, সমস্যায় রোগী থেকে রোগীর পরিবার, স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকেরা। কিন্তু দুর্দশার এখানেই শেষ নয়, সকলের চোখের আড়ালে এই আরজিকরেই রমরমিয়ে চলছে দালাল চক্র। জেরবার রোগীর পরিজনেরা, পর্দাফাঁস করল জি 24 ঘন্টা। গত 25শে মে দুর্ঘটনায় গুরুতর আহত হন হাওড়ার বাসিন্দা 57 বছরের প্রবীর গুহ। 3 দিন শহরের বিভিন্ন নার্সিংহোমে ঘোরার পর গত 28শে মে প্রবীরকে আরজিকরে আনেন তার ছেলে শিবব্রত। সেখানেই সূত্রপাত সমস্যার। শিবব্রতের অভিযোগ, প্রথমেই তাকে জানানো হয় বেড নেই। বেডের জন্য যখন হন্যে হয়ে ঘুরছেন শিবব্রত, তখনই আরজিকরের ট্রমা ইউনিটের মধ্যে এক ব্যক্তি কার্যত আবির্ভূত হন। কথার জাল বুনে শিবব্রতকে হাত করে তিনি জানান বেড মিলবে, তবে খসাতে হবে গ্যাঁটের কড়ি। কত জানানো হয় 14,000 টাকা লাগবে একটি বেডের জন্য। অসহায় শিবব্রত দাম দস্তুর করে 12,000-এর অফার করেন এবং তার বাবাকে ভর্তি করান। দুপুরবেলা 1টা নাগাদ আমি আরজিকরে ঢুকেছি ভেন্টিলেটর পেশেন্ট নিয়ে। তারপরে আমাকে 4.5 ঘন্টা ট্রমা সেন্টার ইউনিটে কোনো বিভাগে, মানে না তো আপনার নিউরো, না নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, অর্থোপেডিক, কেউ বেড দিল না। 5টা নাগাদ আমার একজনের সাথে আলাপ হয়, তিনি সেখান থেকে আমাকে 14,000 টাকা চান যে আমি বেড করিয়ে দেবো, এবং ঠিক 6টা 20-তে আমি বেড পেয়ে যাই। কি করে হয়েছিল রফা, শিবব্রত জানিয়েছেন, তাও
বাইরে ডেকে জিজ্ঞেস করলেন কী কী অবস্থা, রিপোর্ট সব দেখলেন, দেখে বললেন ঠিক আছে আমি ব্যবস্থা করে দিতে পারি, এটা লাগবে। অভিযুক্ত আরজিকর হাসপাতালেরই কর্মী, নাম নারু সাহা। তার সঙ্গে যোগাযোগ করে জি24 ঘন্টা। ঘুষ নিয়ে বেড বিক্রির অভিযোগ শুনেই তার আজব দাবি তিনি টাকা চাননি, খুশি হয়ে নাকি 12,000 টাকা দিয়েছিলেন শিবব্রত। এই ভদ্রলোককে আমি করে দিয়েছিলাম, ওই ভদ্রলোকের থেকে আমি কিছুই চাইনি। আমাকে বললো দাদা উনি পাচ্ছে না, একটা বড় নার্সিংহোমে অনেক টাকা খরচা হচ্ছে, তুমি একটু হাসপাতালে আনছি। আমাদের হাসপাতালে আসলে কোনো খরচা নেই, টোটালটাই বিনা পয়সা হয়ে যাবে। সবকিছু ভর্তি মুক্তি করিয়েছি, তারপরে উনি আমাকে খুশি মনে দিয়েছে, আমি ওনার থেকে কিছু চাইনি। খুশি মনে কত টাকা দিয়েছে? উনি আমাকে 11,000 টাকা দিয়েছে। ওখানে লেখা আছে 14,000 টাকা তুমি চেয়েছিলে, তো তুমি বলছো 11,000 টাকা, মানে 11,000 টাকা নিলে তুমি? উনি আমাকে দিয়েছে, উনি আমাকে খুশি মনেই দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বিষয়টি জানতে পারেন জি24 ঘন্টার প্রতিনিধির কাছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমরা খোঁজ নেব যে কেন পুলিশ অ্যারেস্ট করেনি বা কিছু। অন্যায়কে আমরা একদম প্রশ্রয় দেবো না, আমরা অন্যায়ের সাথে একদম নেই, কি যেই করুক। মুখ্যমন্ত্রীর নির্দেশ এটা সব থেকে বড় কথা, যার নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে। শুভেন্দু অধিকারী নিজে, মহাশয় নিজে বলেছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা দুর্নীতি কেন, কোথাও একটা কোনো কিছুর আঁচ পাবো তো আমরা সেখানে থাকবো না। আমরা খোঁজ খবর নিচ্ছি, নিশ্চয়ই কোনো একটা সুরাহা হবে। মুখ্যমন্ত্রী হাসপাতালে দালাল রাজ খতম করতে জিরো টলারেন্সের পথ নিয়েছেন, কিন্তু তার সদিচ্ছা ধাক্কা খাচ্ছে নারু সাহার মতো কর্মীদের জন্য। প্রবীরকে 2রা জুন আরজিকর থেকে রিলিজ করা হয়। বাবাকে বাড়ি নিয়ে গিয়ে তারপর এ বিষয়ে হাসপাতালে অভিযোগ দায়ের করেন শিবব্রত। আরজিকর কর্তৃপক্ষ টালা থানায় অভিযোগ দায়ের করে। 24 ঘন্টার খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আরজিকর হাসপাতালে বেড বিক্রির ঘটনায় অভিযুক্ত নারু সাহাকে ইতিমধ্যেই আটক করেছে টালা থানার পুলিশ। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সার্জারি বিভাগে বেড দেওয়ার নামে 12,000 টাকা সে নিয়েছিল রোগীর পরিবারের থেকে, এমনটাই অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রোগীর পরিবার অভিযোগ দায়ের করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে টালা থানায় অভিযোগ যায় এবং গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় রঞ্জিত হালদারের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। আপনি শুনছিলেন নীলাদ্রিবাবু, মুখ্যমন্ত্রী তো বলেছেন জিরো টলারেন্স, দালাল চক্র বরদাস্ত হবে না। তাহলে কোথায় সমস্যা, কোথায় থেকে যাচ্ছে? পরিকল্পনা বাস্তবায়নে কোথায় সমস্যা, কি মনে না, করছেন? প্রথম একটা জিনিস দেখুন, এত বড় একটা দুর্নীতি, আমি কংগ্রাচুলেট করছি জি24 ঘন্টাকে এত বড় দুর্নীতি মানে একেবারে লোকের সামনে নিয়ে আসা, মানুষের সামনে নিয়ে আসার জন্য। যখন অন্য অনেক চ্যানেল মানে সরকারের শুধু স্তুতি গেয়ে যাচ্ছে, আপনারা অ্যাটলিস্ট সাহসটা দেখাতে পেরেছেন যে এটা দেখানোর। কিন্তু প্রশ্ন এখানে, একটা হসপিটালে যদি এই ধরনের দালাল চক্র চলে, তার দায় প্রথম কাকে নিতে হবে? যিনি দোষ করেছেন তার তো দায় আছেই, যিনি সেই হসপিটালের প্রশাসনিক প্রধান, তাকে তো প্রথমে সাসপেন্ড করা উচিত। হসপিটালে মুখ্যমন্ত্রী কি এসে দেখবেন কোথায় দালাল চক্র চলছে না চলছে না? এটা মুখ্যমন্ত্রীর কাজ, না হসপিটালের প্রশাসনিক প্রধান যিনি প্রিন্সিপাল বা যিনি দায়িত্বে আছেন তার কাজ? তিনি কিন্তু, তার নাম কোথাও আসছে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কোথাও দেখা যাচ্ছে না। এই একই জিনিস, পুলিশ, আইপিএস, সিপি সাসপেন্ড হবেন, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী পার পেয়ে যাবেন। আরজিকরের এই নানু সাহা বা কি নাম আমি জানি না, ভুলে গেছি, তো এই ভদ্রলোক হয়তো গ্রেপ্তার হবেন, কিন্তু প্রিন্সিপাল পার পেয়ে যাবেন। আসলে গ্রেফতার হয়েছেন, আমরা যে খবর দেখিয়েছি প্রিন্সিপাল জি24 ঘন্টার গ্রেপ্তার খবরে, হয়েছেন না প্রিন্সিপাল নয়, এই যে অভিযোগ, এই কথাটাই তো বলছি, এই কথাটাই বলছি তো। আপডেট নিয়ে নিই আমরা। এই যে নারু সাহা জি24 ঘন্টায় দালাল চক্রের পর্দাফাশ করে, যেমনটা আপনাদের বলছিলাম, এই যে বেড বিক্রির পান্ডা, অস্থায়ী কর্মী, সে হাসপাতালের অস্থায়ী কর্মী নারু সাহা, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। দীর্ঘক্ষণ জেরার পর টালা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই দালাল চক্র, বেড বিক্রির এই দালাল চক্র জি24 ঘন্টা এই খবর প্রথম দেখায়, সেই দালাল চক্রের পর্দাফাশ করে। এবং এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখে, আরজিকরের বেড বিক্রির এই পান্ডা, সেই হাসপাতালের অস্থায়ী কর্মী নারু সাহা, তাকে গ্রেফতার। জানবো এই বিষয়ে অয়ন শর্মা রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। অয়ন, কি খবর পাচ্ছ? দেখো, আজ দুপুর বেলাতে প্রথম আমরা খবর সম্প্রচার করি বাংলা সংবাদ মাধ্যমে, প্রথমবার যেখানে সরাসরি একেবারে দালাল চক্রের পর্দা পাস করি আমরা। এবং এই খবর সম্প্রচার হতেই স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ, একেবারে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই নারু সাহাকে। তারপরেই একেবারে টালা থানার পুলিশ অত্যন্ত সতর্ক হয়, যেহেতু তার নামে এফআইআর ছিল, তাকে একেবারে থানায় ডেকে পাঠানো হয়, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর বিকাল নাগাদ তাকে, যেমনটা টালা থানার সূত্র মারফত
খবর যে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কিন্তু আদালতেও তোলা হবে। এবং সব মিলিয়ে তোমাকে বলে রাখি যে এই যে অভিযুক্ত নাড়ু সাহা যে অভিযুক্ত সেটা কিন্তু পুলিশের জেরায় স্বীকার করে দিয়েছে। অয়ন ধন্যবাদ তোমাকে। নীলাদ্রিবাবু, আমাদের খবরের যে যেমনটা আমরা বলছিলাম, নাড়ু সাহা তো গ্রেফতার হয়েছে, কিন্তু কোথাও গিয়ে কি এই যে দালাল চক্রের দুর্নীতি একদম আগের সরকারের আমল থেকে এতটাই গভীরে গিয়েছিল যে এখন সেটা উপড়ে ফেলা কিছুটা সময় সাপেক্ষ? না, এটা আগের সরকারের আমল নয়, এটা সিপিএম আমলের দুর্নীতি। আরজিকর হসপিটালে আমার বাবা ওখানে ডাক্তার হিসেবে কাজ করেছেন, সেই জন্য আরজিকর সম্বন্ধে আমি খুব ভালো করে পারিবারিক সূত্রে জানি। উনি ওখানে সার্জন ছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে। আরজিকরে এই ধরনের দুর্নীতির কথা প্রায়ই শোনা যেত এবং সম্ভবত অভয়াকে হত্যা করা হয়েছিল, কারণ এটা শুধু সিম্পল ধর্ষণ এবং হত্যার কেস নয়। উনি অনেক দুর্নীতি সম্বন্ধে জানতে পেরে গেছিলেন, যেটা তিনি এক্সপোজ করতে চলেছিলেন। এবং শোনা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের পেছনে মুখ্যমন্ত্রীর পরিবারের একজন সদস্যের নাম আসছে, যে জন্য সম্ভবত প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই জন্য সম্ভবত তিনি সক্রিয় হয়েছিলেন। অথচ আমরা দেখছি এই মুহূর্তে এই নানু সাহা গ্রেপ্তার হলেন। আরজিকরের প্রিন্সিপালকে তো অন্তত সাসপেন্ড করা যেত এই ঘটনার জন্য। সিস্টেমের দায়টা কার? ওনার তো, সেটা কিন্তু করা হলো না। অর্থাৎ ওপরতলার মানুষরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন, নানু সাহারা যারা গ্রাউন্ডে থেকে বা যে ভদ্রলোক জেলে গেছেন এই অভয়ের হত্যার জন্য এবং ধর্ষণের জন্য, তারা শাস্তি পাচ্ছেন, কিন্তু মাথা যারা তারা কিন্তু অনেক তদন্ত এগোচ্ছে, সিবিআই তদন্ত করছে, দুর্নীতির তদন্ত, আরজিকরের যে ধর্ষণ খুনের ঘটনা, আরজিকরের তরুণী চিকিৎসকের তার তদন্ত চলছে। কতটা তদন্ত প্রক্রিয়া, ন্যায় বিচারের আশায় আমরা সকলেই রয়েছে, কিন্তু এই জায়গা থেকে এই প্রশ্ন তো থাকছেই যে আরজিকরের অসুখ কি সারবে? আরজিকরের আরজি কি শোনা হবে? কতটা শোনা হবে, কি হবে? অবশ্যই আমাদের নজর থাকবে। একটা বিরতির পর ফিরছি। নীলাদ্রিবাবু, আপনাকেও ধন্যবাদ। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।